এগোনো হচ্ছে, যেটা তথ্য আসছে এবং দুটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং সিবিআই উভয় তরফেই এই তারা দ্রুততা দেখাচ্ছেন এবং যে সূত্র মারফত যে তথ্য আমাদের সামনে আসছে তাতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এই দুর্নীতির ক্ষেত্রে অর্থাৎ পুরো নিয়োগ বা জব স্ক্যামের ক্ষেত্রে তারা যেমন আর্থিক দুর্নীতির বিষয়টি দেখবে, অন্যদিকে যে কনস্পিরেসি হয়েছিল বা অপরাধমূলক দিক থেকে সেদিকে দেখবে সিবিআইয়ের তরফে দেখা হবে। এবং এক্ষেত্রে বলে রাখার প্রয়োজন যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মোটামুটি ভাবে এনফোর্সমেন্ট ডাইরেক্টর সূত্রে একটা খবর আসছে যে 7টি পৌরসভার ক্ষেত্রেই অয়নশীলের যে এভিএস ইনফোজেন যারা এই নকল নথিপত্র বা প্রশ্নপত্র তৈরি করতো, পশ্চিমবঙ্গ জুড়ে 7টি পৌরসভার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেছিল। কিন্তু বিভিন্ন টেকনিক্যাল ইস্যুর উপর দাঁড়িয়ে আপাতভাবে 17টি পৌরসভাকে বেছে নেওয়া হয়েছে এবং সেই 17টি পৌরসভার তথ্য আমাদের কাছে আসছে, যেমন দক্ষিণ মেদিনীপুর পৌরসভা, কামারহাটি, পানিহাটি, নর্থ দমদম পৌরসভা, বরাহনগর, হালিশহর, কাঁচরাপাড়া, মুবারকপুর, টাকি এবং এছাড়া রয়েছে আরো একাধিক মধ্যম পৌরসভা রয়েছে। এরকম 17টি পৌরসভাকে বেছে নিয়ে তারা আপাতভাবে এই তদন্তের গতি মারাত্মকভাবে বাড়াতে চাইছেন। এবং এক্ষেত্রে তোমাকে বলে রাখবো যে যেমন এই পুরো নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে ইতিমধ্যেই প্রাক্তন মন্ত্রী সুজিত বোসকে গ্রেপ্তার করা হয়েছে অন্ত মাস্টার মাইন্ড হিসেবে। তার পাশাপাশি আগামীকাল তার রাইট হ্যান্ড নিখিল দত্তকে ফের তলব করা হয়েছে, কারণ নিখিল দত্তের ভার্সনে সুজিত বাবু সম্পর্কে যাবতীয় যে তথ্য হাটে হাড়ি ভাঙে বলে আমরা জানতে পারছি। এবং তার পাশাপাশি যে তথ্য উঠে আসছে যে আরেকজন রয়েছে এভিএস ইনফোজেনের মালিক অয়নশীলের অত্যন্ত ঘনিষ্ঠ কানুদা বলে যিনি পরিচিত এই গ্রে মার্কেটে, অর্থাৎ মিডলম্যান, যাকে দেবেশ চক্রবর্তী বলে বলা হয় অফিসিয়ালি, তাকে তার বয়ান ছিল, সেই বয়ানটাকেও এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এই মুহূর্তে হাতিয়ার করছে। তার বয়ানে এই গোটা প্রক্রিয়া এবং বিভিন্ন পৌরসভার যে গোপন বিষয়গুলো উঠে আসছে এবং সেই সমস্ত পৌরসভার পুরপ্রধান এবং যারা উপপুরপ্রধান ছিলেন তাদের ভূমিকাও স্পষ্টভাবেই এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট হাতে উঠে এসছে। এবার যেটা হতে পারে তাতে এই সমস্ত পৌরসভার পুরপ্রধান এবং ভাইস চেয়ারম্যান এবং বাদবাকি যারা ইও রয়েছেন, যে সরকারি ক্ষেত্রেও কোনো ইনভলভমেন্ট থাকে তাকে তলব করা হবে। তলব করে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তাদের সম্পর্কে যাবতীয় তথ্য তলাশ করবেন, প্রয়োজনে গ্রেপ্তার বা এই ধরনের যে আইনি পদক্ষেপ সেটা দেওয়া হতে পারে বলে পরিষ্কার ছবি উঠে আসছে। সত্যজিৎ, এই জায়গা থেকে একটা বিষয় স্পষ্ট হতে চাইব যে এই যে ভোট মিটতেই এবং সরকার বদল হতেই, পালা বদল হতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা এবং দ্রুততার সঙ্গে এই যে মামলার নিষ্পত্তি করার যে চেষ্টা তারা করছে, কতটা তাৎপর্য রাখছে এই মুহূর্তে এটা? দেখো, দুটো বিষয় এক্ষেত্রে উঠে আসবে। এতদিন পর্যন্ত যেটা মনে করা হতো বা মনে করানো হতো, ন্যারেটিভটা ছিল যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা সিবিআই তারা কোনো ভিন গ্রহ থেকে এসছে এবং তাদের এই রাজ্যে কাজ করতে হলে এনওসির প্রয়োজন হতো। প্রত্যেকটি তদন্তের ক্ষেত্রে রাজ্যের তরফে এনওসি না থাকলে সমস্যা থাকতো কিছু। এছাড়াও টেকনিক্যাল প্রবলেম ছিল যে স্থানীয় পুলিশের তরফে সহযোগিতা তারা পেতেন না, যেটা বিভিন্ন সময় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের একাধিক সিনিয়র অফিসারের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি বা সিবিআইয়ের তরফেও সেই অভিযোগ বারংবার উঠে এসেছে এবং অফিসিয়াল উঠে এসছে। এবং এছাড়াও দেখা গেছে যে আমরা এই ছবিও দেখেছিলাম যে রোজদলির মতো গুরুত্বপূর্ণ তদন্তের মামলা করতে গিয়ে, চিটফান্ডের মামলা করতে গিয়ে একাধিক সিনিয়র অফিসারকে কার্যত বয়কট করা হয়েছে এবং তাদের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার মুখে পড়তে হয়েছে। ফলে এইবার যেহেতু সরকার বদল, যে প্রশ্ন করছিল যে সরকার বদল ঘটেছে এবং পালা বদল ঘটেছে, ফলে পরিপূর্ণভাবে ভারত সরকারের ক্ষমতা রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে। পশ্চিমবঙ্গে, বাংলায় ভারত সরকারের সার্বিক ক্ষমতা প্রতিষ্ঠিত হওয়ার পর এখন থেকে দুর্নীতি দমন করতে গিয়ে বা দুর্নীতির সঙ্গে যুক্ত যারা মানুষকে খোকলা করে দিয়েছে তাদের দমন করতে গেলে কোনো এনওসি তার সকল্ড ওয়েতে যে গভর্নমেন্ট চলছিল তার থেকে প্রয়োজন নেই। ফলে এখন সার্বিকভাবে তারা রাস্তায় নেমে তদন্ত করতে পারছেন, দুর্নীতি দমন করতে পারবেন। ফলে এই তদন্তগুলোর ক্ষেত্রে গতি মসৃণভাবে আরো বাড়বে, এটাই মনে করা হচ্ছে। একেবারে, অর্থাৎ কোনো বাধা না থাকাতেই তদন্তের পথ আরো প্রশস্ত হচ্ছে। এবং এই জায়গা থেকেই সত্যজিৎ, আমরা দেখেছিলাম রথিন ঘোষ, তাকে তলব করা হয়েছিল এই পুরো নিয়োগ দুর্নীতি মামলাতেই। সুজিত বোস গ্রেপ্তার হয়েছে, তলব করা হয়েছিল রথিন ঘোষকে। দীর্ঘ জিজ্ঞাসাবাদ পর তিনি বেরিয়ে যান এবং যদিও কি কথোপকথন হয়েছে সে বিষয়ে তিনি স্পষ্ট করেননি। তিনি বলেছেন যে এটা আমাদের ব্যক্তিগত বিষয়। তাহলে সেই জায়গায় যে তদন্ত প্রক্রিয়া, যে দীর্ঘ জিজ্ঞাসাবাদ, তাতে কি রথিন ঘোষের যে উত্তর ইডি আধিকারিকরা পেয়েছিল, ইডি কি সন্তুষ্ট নাকি পরে আবার তলব করা হতে পারে? দুটো বিষয় এখানে তোমাকে একদম গ্রাসরুট অংশ থেকে বুঝতে হবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তদন্তের প্রক্রিয়াটা। অর্থাৎ যাকে এখানে তলব করা হবে তাকে 50 PMLতে তার বয়ান নথিবদ্ধ করা এবং এটাকে কোর্ট রুল, অর্থাৎ যেভাবে কোর্টে একজন সাক্ষী বা অভিযুক্তের বয়ান নথিবদ্ধ করা হয়, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের এডি র্যাঙ্কের অফিসার যখন লাইভ ক্যামেরায় তার বক্তব্য গ্রহণ করেন সেটাকে কোর্ট রুল বা কোর্ট প্রসেসের মধ্যেই ধরা হয়।
ফলে এখানে যা বলছেন কোর্টেও যা বললে একই রকম হবে, এটাকে ধরে নিয়ে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটে সমপরিমাণ ক্ষমতা ইতিমধ্যেই সংবিধান বিধিবদ্ধভাবে তুলে দেওয়া হয়েছে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো যখন তার বক্তব্য ভিত্তিতে যে কোনো ব্যক্তির ক্ষেত্রে, সেটা রতিন ঘোষই হন বা যে কোনো ব্যক্তির ক্ষেত্রে হন, গ্রহণ করা হচ্ছে, তাকে তার বক্তব্য তিনি যখন প্রদান করছেন তার সঙ্গে তিনি বেশ কিছু সাক্ষ্য প্রমাণ অর্থাৎ এভিডেন্স তাকে দেওয়ার সুযোগ দেওয়া হয়। এবং এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ইনিশিয়ালি প্রাথমিকভাবে ইডি অফিসার যদি দেখেন যে যার বক্তব্য তারা গ্রহণ করছেন তার বক্তব্যের সঙ্গে তিনি যে ডকুমেন্ট সাবমিট করছেন তার সংগতি আছে, সেক্ষেত্রে অবশ্যই তাকে একটা ছাড়, মানে তিনি তার অপশন পাবেন, তিনি নিজেকে ন্যায্য দেওয়ার সুযোগ পাবেন। কিন্তু দেখা যায় যদি তার বক্তব্যের সঙ্গে তার সাবমিটেড ডকুমেন্টের কোনো মিল নেই, তাহলে সেক্ষেত্রে তাকে চূড়ান্ত পদক্ষেপ অর্থাৎ তাকে গ্রেপ্তারের পথই হাঁটতে হয় বাকি মানে ইডি অফিসারদের ক্ষেত্রে। ফলে এক্ষেত্রে তিনি প্রশ্ন করছেন রতিন বাবু, তাকে যখন এই তার বয়ান নথিবদ্ধ করা হয়েছে এবং সেই নথিবদ্ধ বয়ানের সঙ্গে তার সাবমিটেড যে আমরা ধরে নিই ডকুমেন্টের মিল বা সংগতি অধিকাংশ ক্ষেত্রেই আছে, তাই তাকে আপাতভাবে তিনি আমরা দেখেছি তিনি ইডি কর্তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। হ্যাঁ, যদি প্রয়োজন হয় পরবর্তীকালে তাকে ফের ডাকা হতে পারে, ফের তার সাক্ষ্য গ্রহণ করা যাবে, যে পরবর্তী ক্ষেত্রে পরবর্তী ছবি উঠে আসলে আমরা সেই তথ্য তুলে ধরবো। ধন্যবাদ সত্যজিৎ। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে।